এখানে আমাকে বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:16। বক্রতলের ক্ষেত্রফল 9:16। আচ্ছা, আমি আগে এখানে দুটো গোলক এঁকে নিচ্ছি। এটা আমার একটা গোলক, এটা আমার আরেকটা গোলক। এই গোলকটার ব্যাসার্ধ আমি ভাবছি R1, আর এই গোলকটার ব্যাসার্ধ আমি ভাবছি R2। ঠিক আছে, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr1²। আর এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এর বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr2², তাই তো? 4πr2²। 4πr2²। তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল 4πr1², যেহেতু ব্যাসার্ধকে আমি R1 ধরেছি। দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল 4πr2², যেহেতু আমি ব্যাসার্ধকে R2 ধরেছি। এইবার এই যে বক্রতলের ক্ষেত্রফল দুটো আমি পেলাম, একটা 4πr1² আর একটা 4πr2², এদের দুইজনের অনুপাত আমাকে বলা আছে কত? 9:16। ঠিক আছে, 9:16। এবার তাহলে আমি এদের দুজনের অনুপাত করব। তাহলে 4πr1² is to 4πr2² ইকুয়াল টু কত বলেছিল আমাকে? 9:16। 9:16 আমাকে যেমন বলেছিল সেরকম। ঠিক আছে, এইবার তাহলে দেখো, অনুপাত মানেই ভাগ। তাহলে অনুপাত তুলে আমি এটাকে ভাগ আকারে লিখতে পারি। তাহলে 4πr1² ডিভাইডেড বাই 4πr2² ইকুয়াল টু 9/16। তাহলে দেখো এখানে আমার 4π ক্যান্সেল। ঠিক আছে, 4π ক্যান্সেল। তাহলে আমার রইল কি? R1² বাই R2² ইকুয়াল টু 9কে আমি বলতে পারি 3² আর 16কে আমি বলতে পারি 4²। 9কে আমি বলতে পারি 3², 16কে আমি বলতে পারি 4²। ঠিক আছে, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে আমার? R1/R2 তার হোল স্কোয়ার। এই যে R1²/R2²কে আমি বলতে পারি R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3²/4²কে আমি বলতে পারি 3/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে আমার R1/R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3/4 তার হোল স্কোয়ার। তাহলে দুপাশ থেকে স্কোয়ার এলিমিনেট করে দিলে R1/R2 ইকুয়াল টু 3/4। R1/R2 ইকুয়াল টু 3/4। ঠিক আছে, এই যে জিনিসটা থাকলো এটা আমার একটু পরে কাজে লাগবে। R1/R2 ইকুয়াল টু 3/4। ঠিক আছে, এইবার আমার কাছে আয়তনের অনুপাত জানতে চেয়েছিল। তাহলে আয়তনের
অনুপাত, যেটা আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, গোলকের আয়তনের অনুপাতের ফর্মুলাটা কি? 4/3 পাই, প্রথমটার আমরা ব্যাসার্ধ R1 ধরেছিলাম, তাই R1 কিউব ইস টু 4 পাই, প্রথমটার ব্যাসার্ধ R1 ধরেছিলাম, R1 কিউব ইস টু দ্বিতীয়টার হবে কি 4/3 পাই, ব্যাসার্ধকে ধরেছিলাম R2, তাহলে R2 তার কিউব। এইবার অনুপাত মানেই ভাগ, তাহলে 4/3 পাই R1 কিউব ডিভাইডেড বাই এটা কি হবে 4/3 পাই R2 তার কিউব। ফোর বাই থ্রি পাই R2 তার কিউব, ঠিক আছে। এবার দেখো এখানে 4/3 এর সাথে 4/3, পাইয়ের সাথে পাই কেটে গেল, কেটে গিয়ে রইল কি তোমার কাছে R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব, R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। এবার তাহলে এই R1 কিউব বাই R2 কিউবকে আমি একবারে বলতে পারি R1/R2 তার হোল কিউব, R1/R2 তার হোল কিউব, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমি R1/R2 তার হোল কিউব বলি, R1/R2 তার হোল কিউব যদি বলি, তার ভ্যালু তো একটু আগেই আমি করে রেখেছিলাম, R1/R2 ভ্যালুতে একটু আগে আমি করে রেখেছিলাম কত 3/4 হোল কিউব যেমন ছিল থাকলো। তাহলে এবার 3/4 হোল কিউব মানে কি 3 কিউব আবার 4 কিউব, তাই তো। এইবার 3 কিউব মানে কত, 3 কিউব মানে কত, 3কে 3বার গুণ করলে কত হয়, 3কে যদি আমি 3বার গুণ করি কত হয় 3 × 3 × 3 যদি আমি করি তাহলে এটা কত হয়, দুটো 3 3 3 9, আরেকটা 3 3 9 27 ডিভাইডেড বাই 4 কিউব, মানে 4কে যদি আমি 3বার গুণ করি 4 × 4 × 4 করলে কত আসে, দুটো 4 4 4 16, আরেকটা 4 4 16 64, তাহলে 27/64 মানে এটা করলে কত চলে আসবে আমার 27:64। এইটা আছে আমাদের কোশ্চেনে অপশান ডিতে, তাহলে এটাই আমার উত্তর অপশান ডি। নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে দুটি অর্ধগোলকাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4, ঠিক আছে। দেখো আমি আগে প্রথমে আমার এখানে দুটো অর্ধগোলক এঁকে নিই, এটা আমার প্রথম অর্ধগোলক, এটা আমার দ্বিতীয় অর্ধগোলক। এই যে প্রথম অর্ধগোলকটা এঁকেছি এর ব্যাসার্ধ আমি ভাবছি, এর ব্যাসার্ধকে আমি ভেবে নিলাম R1, ব্যাসার্ধকে আমি ভেবে নিলাম R1, আর এই যে দ্বিতীয় অর্ধগোলক এর ব্যাসার্ধকে আমি ভেবে নিলাম R2, ব্যাসার্ধকে ভেবে নিলাম R1, এটা ভেবে নিলাম R2। আচ্ছা, এবার দেখো আমাকে কার কথা বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফলের কথা, তাই তো, সমগ্র তলের ক্ষেত্রফলের কথা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 3 পাই এটার ব্যাসার্ধ R1 বলে R1 স্কোয়ার, 3 পাই ব্যাসার্ধ R1 বলে R1 স্কোয়ার, ঠিক আছে। আর এই দ্বিতীয় গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল, দ্বিতীয় গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো এটার ব্যাসার্ধ R2 বলে 3 পাই R2 স্কোয়ার, 3 পাই R2 স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো আমাকে বলেছে এদের অনুপাত কত, এদের অনুপাত কত 1:4, 1:4। তাহলে এবার এদের দুজনের অনুপাত আমি করে দেবো
1:4, ঠিক আছে। তাহলে এবার প্রথমটার যা পেয়েছিলাম আমি 3πr1² ইস্টু 3πr2² ইকুয়াল টু কী বলেছিল 1:4, 1:4। তাহলে এবার দেখো অনুপাত মানেই ভাগ, তাহলে এটার এবার ভাগ করে দিই। 3πr1² ডিভাইডেড বাই 3πr2² সমান সমান 1/4, 1/4। এবার এখানে দেখো 3π ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল কি r1² বাই r2² সমান সমান, দেখো 1কে আমি 1² বলতেই পারি, 1কে আমি 1² বলতেই পারি, কারণ 1² মানে 1 × 1, দ্যাট মিন্স এক অক্ষে একই হয়। ডিভাইডেড বাই 4কে আমি বলবো 2 তাই তো, 4কে আমি বলবো 2 তাহলে r1² বাই r2², এটাকে আমি একবারে বলতে পারি r1 বাই r2 তার হোল স্কোয়ার, 1² বাই 2², এটাকে আমি একবারে বলতে পারি 1/2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি কি বলবো, r1 বাই r2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার বোথ সাইড স্কোয়ার এলিমিনেট করে দিলে r1 বাই r2 ইকুয়াল টু 1/2, r1 বাই r2 ইকুয়াল টু 1/2। এটা আমার পরে ভ্যালু পুট করতে হবে, আমি এখানে বক্স করে রাখছি r1 বাই r2 ইকুয়াল টু 1/2, এটা তোমরা মার্ক করে রাখবে। তাহলে এবার দেখো আমার কাছে জানতে চেয়েছিল কি আয়তনের অনুপাত, তাহলে আমার কাছে জানতে চেয়েছিল আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত। আচ্ছা, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, 2/3 পাই r1 তার কিউব ইস্টু দ্বিতীয়টার কী হবে 2/3 পাই r2 তার কিউব, ঠিক আছে। আয়তনের অনুপাত প্রথমটা 2/3 পাই r1 কিউব ইস্টু দ্বিতীয়টা 2/3 পাই r2 তার কিউব। তাহলে দেখো অনুপাত মানেই ভাগ, তাহলে এটাকে আমি ভাগ আকারে লিখব 2/3 পাই r1 তার কিউব ডিভাইডেড বাই 2/3 পাই r2 তার কিউব, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে 2/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, তাহলে পুরো রইল কি আমার কাছে r1 কিউব বাই r2 কিউব, এটাকে আমি একবারে বলবো কি r1 বাই r2 তার হোল কিউব, r1 বাই r2 তার হোল কিউব। আর এইটার ভ্যালুই আমরা একটু আগেই দেখেছি কত 1/2, r1 বাই r2 মানে 1/2, ঠিক আছে। এইবার এই 1/2 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এটা r1 বাই r2 জায়গায় 1/2 তার হোল কিউব হয়ে যাবে, r1 বাই r2 জায়গায় 1/2 তার হোল কিউব হয়ে যাবে, ঠিক আছে। r1 বাই r2 জায়গায় 1/2 তার হোল কিউব হয়ে যাবে, 1/2 তার হোল কিউব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইবার দেখো 1/2 তার হোল কিউব মানে কি 1-এরও কিউব ডিভাইডেড বাই 2-এরও কিউব, তাই তো। এইবার 1-এর কিউব মানে তো 1 নিজেই, বাই 2-এর কিউব, 2কে 3 বার গুণ করলে কত হয় 2 দুগুণে 4, 2 গুণে 8, তাই তো। 2কে যদি আমি 3 বার গুণ করি 2 × 2 × 2, দেখো তাহলে এই দুটো 2 গুণ করলে কত 4 × 2 মানে 4 দুগুণে 8, তাহলে 1/8 মানে এটা রেশিওটা চলে আসলো, অনুপাত চলে আসলো 1:8, 1:8। এইটা আমাদের কোশ্চেনের অপশান সিতে আছে, এটাই তাহলে আমার উত্তর। নেক্সট কোশ্চেন বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি, 144 পাই ঘন সেমি কি আয়তন, ঠিক আছে। তাহলে আগে আমি একটা নিরেট অর্ধগোলক এঁকে নিই। এটা একটা নিরেট অর্ধগোলক,
যার ব্যাসার্ধকে আমি ভাববো ভেবে নিচ্ছি আর সেমি বলে, হ্যাঁ আর সেমি বলে ভেবে নিলাম। তাহলে আয়তন কি হবে? অর্ধগোলক, তাহলে আয়তনের ফর্মুলা কি? নিরেট অর্ধগোলক, তাহলে আয়তনের ফর্মুলা কি? 2/3 পাই আর কিউব, তাই তো? 2/3 পাই আর কিউব এত ঘন সেমি। 2/3 পাই আর কিউব এত ঘন সেমি। এবার আমাকে কোশ্চেনে বলেছিল আয়তন কত? 144 পাই। 144 পাই, তার মানে এই যে আমি পেলাম 2/3 পাই আর কিউব, এটাই তার মানে সমান সমান 144 পাই। ঠিক আছে, এটাই তার মানে সমান সমান 144 পাই। তাহলে দেখো 2/3 পাই আর কিউব এটাই সমান সমান তাহলে আমার 144 পাই। তাহলে দুই পাশ থেকে পাই ক্যান্সেল। এইবার যদি আমি 2/3কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 2/3 ভগ্নাংশ উল্টে গিয়ে হয়ে যাবে 3/2। 2/3 ভগ্নাংশ উল্টে গিয়ে হয়ে যাবে 3/2। এবার 3/2 যদি তুমি ক্যান্সেল করো, তাহলে 2 দিয়ে 144 যদি ক্যান্সেল করো আসবে হচ্ছে 72। তার মানে 72 গুণ 3 মানে আর এর কিউব সমান সমান 216। এবার 216 মানে কি? 6 এর কিউব, তাই তো? 216 মানে কি? 6 এর কিউব। ঠিক আছে, তাহলে বোথ সাইড কিউব এলিমিনেট করে দিলে আর ইকুয়াল টু 6। বোথ সাইড কিউব এলিমিনেট করে দিলে আর ইকুয়াল টু 6। তার মানে আমি ব্যাসার্ধ পেলাম 6 সেমি। কিন্তু আমার কাছে দেখো কোশ্চেনে জানতে চেয়েছিল তাহলে ব্যাসার্ধ আমি পেলাম 6 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান সমান 6 সেমি। কিন্তু আমার কাছে জানতে চেয়েছিল ব্যাস মানে কি? ব্যাসার্ধর সাথে 2 গুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ 6-এর সাথে 2 গুণ, তাহলে 6 দুগুণে সমান সমান 12 সেমি। 6 দুগুণে সমান সমান 12 সেমি। এইটা আমাদের প্রশ্নে আছে অপশান বি। তাহলে অপশান বি আমার উত্তর, তাহলে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। 5544 বর্গ সেমি। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল, এই জায়গাটা ভালো করে দেখবে, বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে আগে আমি একটা গোলক এঁকে নিই। এটা একটা গোলক আছে আমার কাছে। এই গোলকের ব্যাসার্ধটা আমি ভাবছি, আর সেমি। গোলকের ব্যাসার্ধটাকে আমি ভাবছি আর সেমি। ঠিক আছে, আচ্ছা এইবার আমাকে কার কথা বলেছিল? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার, তাই না? 4 পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। 4 পাই আর স্কোয়ার এত বর্গ সেমি। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে বক্রতলের ক্ষেত্রফল কত? 5544। 5544, তার মানে এই যে 4 পাই আর স্কোয়ার আমি পেলাম এটাই সমান সমান 5544। 4 পাই আর স্কোয়ার আমি পেলাম এটাই সমান সমান 5544। এবার আমি এই দুটোকে সমান করব। 4 পাই আর স্কোয়ার সমান সমান 5544 করব। হ্যাঁ, তাহলে 4 পাই আর স্কোয়ার সমান সমান 5544। 4 পাই আর স্কোয়ার সমান সমান 5544। ঠিক আছে, এইবার এই যে 4 দিয়ে যদি আমি 5544কে কেটে দিই, 4 দিয়ে যদি দুই পাশে 5544কে কেটে দিই তাহলে হবে 1386।
1386। এবার দেখো আমি পাইয়ের মান বসাবো, তাহলে পাইয়ের মান কত, 22/7 ইন্টু আর স্কোয়ার যেমন ছিল থাকলো সমান সমান 1386ও যেমন ছিল থাকলো, 1386ও যেমন ছিল থাকলো। এইবার দেখো 1386কে যদি আমি 22 দিয়ে কাটাকাটি করি, 1386কে আমি যদি 22 দিয়ে কাটাকাটি করি তাহলে হবে 63, 22 দিয়ে কাটাকাটি করলে হবে 63। তাহলে আর স্কোয়ার বাই কিন্তু একটা 7 আছে সমান সমান 63, সমান সমান 63, ঠিক আছে। এইবার এই যে 7, এইটা যদি এইবার কোনাকুনি আমি গুণ করে দিই 63-র সাথে, তাহলে আর স্কোয়ার সমান সমান 63-র সাথে 7 গুণ হলে হবে 441, 441, ঠিক আছে। এইবার আর এর স্কোয়ার যদি তুলে দিই তাহলে হবে √441, স্কোয়ার তুলে দিলে √441, তাহলে আর স্কোয়ার তুলে দিলে √441। এইবার 441 21-এর রুট, তাহলে আর সমান সমান 21, 441 21-এর রুট, তাহলে আর সমান সমান 21, ঠিক আছে। এইবার তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমার কাছে জানতে চেয়েছিল গোলকটির আয়তন, তাহলে দেখো গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই r³ এত ঘন সেমি, 4/3 পাই r³ এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে এইবার যদি আমরা মান বসাই, তাহলে দেখো এটা কি আসবে, এটার মান বসাবো। এবার আর এর মান বসাচ্ছি, হ্যাঁ, তাহলে আর এর মান বসাচ্ছি 4/3 পাই বলতে 22/7, আর বলতে কত পেয়েছি আমরা 22/7, আর বলতে কত পেয়েছি আমরা 21, তাহলে r³ জায়গায় হয়ে যাবে 21-এর কিউব এত ঘন সেমি, 21-এর কিউব এত ঘন সেমি। এবার 21-এর কিউব মানে 21কে আমি 3 বার গুণ আকারে লিখবো, ঠিক আছে, 21কে 3 বার গুণ আকারে লিখবো। তাহলে দেখো এটা কি আসবে, তাহলে 21কে যদি আমি 3 বার গুণ আকারে লিখি তাহলে 4/3 ইন্টু 22/7 যেমন ছিল থাকলো। এইবার 21কে আমি 3 বার গুণ আকারে লিখব, 21 গুণ 21 গুণ 21 এত ঘন সেমি, 21 গুণ 21 গুণ 21 এত ঘন সেমি। এইবার দেখো আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে 7 দিয়ে 21 কাটলে 3, সেই 3 এই 3-এর সাথে কেটে গেল, 7 দিয়ে 21 কাটাকাটি করলে 3, সেই 3 এই 3-এর সাথে কেটে গেল। তার মানে রইল কি তোমার কাছে 4 গুণ 22 গুণ 21 গুণ 21, 4 গুণ 22 গুণ 21 গুণ 21 এত ঘন সেমি। এবার এই সবকটা গুণ করলে কত আসছে দেখো, এটা গুণ করলে আসছে 38,808, 38,808 এত ঘন সেমি। আর এইটা আমাদের প্রশ্নে অপশান এতে আছে, এটা আমাদের প্রশ্ন অপশান এতে আছে। এটাই নেক্সট কোশ্চেন আমাকে বলা হয়েছে একটি ফুটবলের ব্যাস 28 সেমি, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, ফুটবল কার মতো দেখতে, একটা গোলকের মতো দেখতে, তাই না, ফুটবল একটা গোলকের মতো দেখতে বলে আমি আগে একটা গোলক এঁকে নিই। এই হচ্ছে আমার ফুটবল, এই ফুটবলটার ব্যাস বলা আছে 28 সেমি, এটা ব্যাস বলা আছে আমাকে 28 সেমি। তাহলে আমি যদি এটার একটা ব্যাসার্ধ আঁকি, এই ব্যাসার্ধটা তাহলে কত হবে, এই ব্যাসার্ধটা তাহলে কত হবে, ব্যাসার্ধ কী হয়, ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস 28, তাহলে ব্যাসার্ধ কী হবে 28/2, 28/2, তার মানে আর সমান সমান চলে আসলো আমার, আর সমান সমান চলে আসলো 28কে 2 দিয়ে ভাগ করলে 14 সেমি।
আর সমান সমান মানে ব্যাসার্ধ সমান সমান চলে আসলো আমার 14 সেমি। এইবার বলেছে যে ফুটবলটি তৈরি করতে কতটা চামড়া লাগবে, ঠিক আছে, ফুটবলটি তৈরি করতে কতটা চামড়া লাগবে। আচ্ছা, ফুটবল যখন আমরা তৈরি করি চামড়া দিয়ে, ফুটবলটার উপরিতল 4-5টা আমরা চামড়া লাগাই, তাই না, আর ভেতরে হাওয়া ভরি, তো উপরিতলের 4-5টা আমরা চামড়া দিয়ে তৈরি করি। তাহলে উপরে 4-5টা মানে কি, বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, বক্রতলের ক্ষেত্রফল। এইবার তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, গোলক যেহেতু, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4πr², এত বর্গ সেমি। 4π বলতে 22/7 ইন্টু r², আর বলতে কত পেলাম আমরা এইমাত্র 14, তার স্কোয়ার, এত বর্গ সেমি, ঠিক আছে, এত বর্গ সেমি, ঠিক আছে। এইবার তাহলে দেখো এটা কি হচ্ছে, 4 যেমন ছিল থাকলো, ইন্টু 22/7 যেমন ছিল থাকলো, ইন্টু 14² বলতে 196, 14 ইন্টু 14, 14² বলতে 14 ইন্টু 14 মানে 196, 14² মানে 14 ইন্টু 14 মানে 196, ঠিক আছে, এত বর্গ সেমি। এবার 7 দিয়ে যদি আমরা 196কে কাটাকাটি করি, 7 দিয়ে যদি আমরা 196কে কাটাকাটি করি তাহলে কত আসছে, 28, তার মানে রইল কি 4 ইন্টু 22 ইন্টু 28, 4 ইন্টু 22 ইন্টু 28, 4 ইন্টু 22 ইন্টু 28, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। তাহলে এবার 4 ইন্টু 22 ইন্টু 28 যদি আমরা করি তাহলে কত আসছে দেখা যাক, 4 ইন্টু 22 ইন্টু 28, 2464 বর্গ সেমি, 2464। এটাও আছে আমাদের প্রশ্নে অপশান এতে, তাহলে অপশান এ। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে 1.4 ডেসিমিটার ব্যাস বিশিষ্ট, ব্যাস বলেছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমি আগে এটা, এই যে ব্যাস যে বলেছে, কত বলা আছে আমাকে ব্যাস, 1.4 ডেসিমিটার। এবার আমি কি করব, এই যেহেতু দেখো অপশানগুলো কিন্তু আবার সেন্টিমিটারে আছে, অপশানগুলো কিন্তু আবার সেন্টিমিটারে আছে, তাহলে আমি কি করব, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে ডেসিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যেতে চাই 10 দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। এবার 10 দিয়ে গুণ করব, এই দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে 10, 10 কেটে গেল, তার মানে চলে আসলো কত তোমার, 14 সেমি। ব্যাস হচ্ছে 14 সেমি, ঠিক আছে, ব্যাস হচ্ছে 14 সেমি। এইবার দেখো আমি এখানটায় একটা অর্ধগোলকাকৃতি বাটি আঁকলাম, এই হচ্ছে আমার অর্ধগোলকাকৃতি বাটি। তাহলে যদি এইবার আমি এর ব্যাসার্ধটা নিই, যদি আমি এটার এবার ব্যাসার্ধটা নিই, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক, ব্যাস হচ্ছে 14, তার অর্ধেক মানে /2, তাহলে সমান সমান 7 সেমি আসলো, ঠিক আছে, ব্যাসার্ধ 7 সেমি। এইবার বলেছে এই যে অর্ধগোলকাকৃতি বাটি, এই বাটিটা পিতল দিয়ে তৈরি করতে পিতলের কতটা পাত লাগবে। এবার দেখো একটা বাটি তৈরি করছি মানে বাটিটার নিচের যে তলটা আছে পুরোটা 4-5টা তৈরি করছি, বাটিটার নিচের যে তলটা আছে সেই 4-5টা আমরা তৈরি করছি, তার মানে এটা কি, বক্রতলের ক্ষেত্রফল। আর বাটিটা যেহেতু অর্ধগোলকাকার, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানটায় আমার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানটায় আমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল,
তাহলে বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 r স্কোয়ার, 2 r স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ সেমি, ঠিক আছে। এইবার দেখো 2 বলতে 22/7, আর বলতে আমরা এইমাত্র পেলাম 7, তার আবার স্কোয়ার, ঠিক আছে, তার আবার স্কোয়ার, এত বর্গ সেমি। এইবার দেখো 7 স্কোয়ার মানে 49 ইন্টু 49, এত বর্গ সেমি। তাহলে এবার যদি তুমি 7 দিয়ে 49কে কাটাকাটি করো তাহলে 7 7 49, 7 7 49, তার মানে রইল কি 2 × 22 × 7, 2 × 22 × 7, এটা করলে কত আসে? 308, 308, ঠিক আছে। তাহলে সমান 308 বর্গ সেমি, 308 বর্গ সেমি। আর এইটা আছে আমাদের অপশান, কোশ্চেনের অপশান এতে, তাহলে অপশান এ হবে। নেক্সট কোশ্চেনে আমাকে বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এ, বক্রতলের ক্ষেত্রফল এ। আচ্ছা, আমি একটা গোলক এঁকে নিই। এই আমার গোলক, যার ব্যাসার্ধটাকে আমরা ভাববো, এই একটা গোলক যার ব্যাসার্ধটাকে আমরা ভাববো আর, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখানে আমাকে দুটো জিনিস বলেছে। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এ, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 r স্কোয়ার, গোলক যেহেতু 4 r স্কোয়ার, ঠিক আছে। আর আয়তনটা বলেছে ভি, আয়তন বলেছে ভি, তাহলে ভি এর ফর্মুলা, আয়তনের ফর্মুলা 4/3 πr3, ঠিক আছে। এই হচ্ছে এ এর ফর্মুলা পেলাম 4 r স্কোয়ার, আর এই হচ্ছে আমি ভি এর ফর্মুলা পেলাম 4/3 πr3। এইবার দেখো আমাকে বলেছে a³/ভি স্কোয়ারের মান, a³/ভি স্কোয়ারের মান আমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো a³/ভি স্কোয়ার, হ্যাঁ, a³/ভি স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, এ বলতে কত পেয়েছিলাম আমরা? 4 r স্কোয়ার, যেহেতু a³ আছে তাই টোটালটা হোল কিউব, বাই ভি এর মান কি পেয়েছিলাম আয়তনের? 4/3 πr3, যেহেতু ভি স্কোয়ার আছে তাই পুরোটার হোল স্কোয়ার হলো। তাহলে এবার দেখো আমি যদি এটার ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে 4 কিউব মানে কত? 64, ঠিক আছে। তারপর আছে কি পাইয়ের কিউব, তারপর আছে কি আর স্কোয়ার তার আবার কিউব, আর স্কোয়ার তার আবার কিউব, তার মানে 8⁻³ 3 × 6 ডিভাইডেড বাই, আবার দেখো 4 স্কোয়ার মানে 16 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে 9, তারপর পাইয়ের স্কোয়ার, তারপর আর কিউবের স্কোয়ার, আর কিউবের স্কোয়ার মানে 8⁻³ 3 × আবার 6, ঠিক আছে। তাহলে এবার দেখো 8⁻6 কেটে গেল, আর এই 9টা ঘুরে ওপরে উঠে যাবে, তাই তো, এই 9টা ঘুরে ওপরে উঠে যাবে, তাই তো। তাহলে এটা কি থাকবে? 64 × 9 গুণ π³/16 r স্কোয়ার। তাহলে 64 × 9 গুণ π/16 পাইয়ের স্কোয়ার, 64 × 9 গুণ পাইয়ের কিউব বাই 16 পাইয়ের স্কোয়ার। তাহলে 16 দিয়ে যদি 64কে কাটাকাটি করো 4 × 64, আর পাই স্কোয়ার দিয়ে যদি π³ কাটাকাটি করো তাহলে একটা পাই। তার মানে রইল কি সমান 4 নং 36 পাই, 4 নং 36 পাই। এটাও আমাদের প্রশ্নে অপশান এতে আছে, তাহলে অপশান এ আমার। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ ডেসিমিটার 4.50 টাকা হিসেবে 110.88 টাকার চামড়া লেগেছে। আচ্ছা, চামড়া দিয়ে একটা বল তৈরি করছি। আমি একটু আগে একটা ফুটবলের অঙ্কে বলেছি যে চামড়া দিয়ে যখন আমরা একটা বল তৈরি করি, চামড়াটা কোথায় দেই আমরা? বলের উপরিতলের চারপাশে।
বলের উপরিতলের চারপাশে। তাহলে এই যে এই গোল, এটা বল, বল গোলকের মতোই দেখতে, তো গোল বল, এটার ব্যাসার্ধ আমরা ভেবে নেব আর ডেসিমিটার। এটার ব্যাসার্ধকে আমি ভেবে নিলাম আর ডেসিমিটার, ঠিক আছে। এটার ব্যাসার্ধকে আমি ভেবে নিলাম আর ডেসিমিটার, ঠিক আছে। এবার যেহেতু আমরা বল তৈরির সময় চামড়া দিয়ে শুধুমাত্র বলের উপরিতলটা তৈরি করি, তাহলে উপরিতল মানে কি বক্রতলের ক্ষেত্রফল, তাই তো। যেহেতু চামড়া দিয়ে আমরা শুধুমাত্র বলের উপরিতলটা তৈরি করি, তাই উপরিতল মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, এত বর্গ ডেসিমিটার, এত বর্গ ডেসিমিটার। এইবার দেখো আমাকে বলেছে প্রতি বর্গ ডেসিমিটার 4.50 টাকা, মানে 1 বর্গ ডেসিমিটারে খরচ 4.50 টাকা। 1 বর্গ ডেসিমিটারে খরচ 4.50 টাকা, ঠিক আছে। প্রতি বর্গ ডেসিমিটারে 4.50 টাকা, তার মানে 1 বর্গ ডেসিমিটার খরচ কত? 4.50, তাই না? 1 বর্গ ডেসিমিটারের খরচ কত? 4.50, তাই তো। 4.50 টাকা 1 বর্গ ডেসিমিটারের খরচ। আমরা পেয়েছি কত? 4 পাই আর স্কোয়ার বর্গ ডেসিমিটার, 4 পাই আর স্কোয়ার বর্গ ডেসিমিটার। তাহলে সেখানে খরচ কত হবে? সেখানে খরচ কত হবে? এই যে 4.50 সেইটার সাথে 4 পাই আর স্কোয়ার, এটা গুণ হয়ে যাবে এত টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি মোট খরচ 4.50 গুণ 4 পাই আর স্কোয়ার টাকা। কিন্তু আমাকে প্রশ্নে দেখো বলা আছে মোট খরচ হয়েছে কত? 110.88 টাকা, 110.88 টাকা। তাহলে এই যে আমি এটা পেয়েছিলাম, 4.50 ইন্টু 4 পাই আর স্কোয়ার, এইটাই সমান সমান 110.88, ঠিক আছে। তাহলে 4.50 ইন্টু 4 পাই আর স্কোয়ার, এটাই সমান সমান 110.88, 110.88। এইবার তাহলে দেখো এটা কি হচ্ছে, এই যে 100 না, 4.50 ইন্টু 4, এটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাই না। 110.88 বাই, এটা এই পাশে এসে ভাগ হয়ে গেল 4.50 ইন্টু 4, ঠিক আছে। তাহলে দেখো এখানেও 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক, তাহলে দুটোই দশমিক উঠে গেল, দশমিক উঠে গেল। তাহলে উঠে গিয়ে আসলো কি তোমার পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান চলে আসলো কত? 110, তার সাথে 88, মানে 11,088 বাই 450 ইন্টু 4, 450 ইন্টু 4, ঠিক আছে। এইবার আমরা যদি 4 দিয়ে 11,088কে কাটাকাটি করি, তাহলে আসবে 2,772, তার মানে 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান 2,772 বাই 450। আর এই 22/7কে যদি আমি এপাশে পাঠিয়ে দিই, তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে, তাই না। তার মানে কি হয়ে যাবে, লাইনটা ভগ্নাংশটা উল্টে গিয়ে আর স্কোয়ার সমান সমান 2,772 বাই 450, 2,772 বাই 450 যেমন ছিল থাকলো ইন্টু 22/7 এপাশে এসে হয়ে গেল আমার 7/22, ঠিক আছে।
এইবার যদি আমরা 22 দিয়ে 2772কে কাটাকাটি করি তাহলে হবে 126, তার মানে এটা আর স্কোয়ার সমান সমান 126/450, 126/450 ইন্টু 7 যেমন ছিল থাকলো। এইবার যদি আবার আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 63/2 দিয়ে কাটাকাটি করলে 225, 63 আর 2 দিয়ে কাটাকাটি করলে 225। তাহলে লাইনটা রইল কি 63 ইন্টু 7/225, 63 ইন্টু 7/225, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার সমান সমান 63 ইন্টু 7/225। তাহলে আর স্কোয়ার সমান সমান 63 ইন্টু 7 মানে চলে আসবে আমার 441/225, 441/225। তাহলে এইবার যদি আমরা স্কোয়ার তুলে দিই তাহলে স্কোয়ার উঠলে এটা হয়ে যাবে আর সমান সমান রুট অফ 441/225, 441/225, ঠিক আছে। তাহলে এবার আর সমান সমান 441-এর রুট কত হয় 21/225-এর রুট কত হয় 15, 225-এর রুট কত হয় 15। তাহলে আর সমান সমান পেলাম 21/15, আর সমান সমান পেলাম 21/15। যদি 21/15কে আবার আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 7 21/3 5 15, তার মানে আর সমান সমান চলে আসছে 7/5। তাহলে আর সমান সমান চলে আসছে 7/5। তাহলে এইটা কিন্তু আমরা কি পেলাম ব্যাসার্ধ পেলাম, এইটা কিন্তু আমরা কি পেলাম ব্যাসার্ধ পেলাম। তাহলে ব্যাসার্ধ সমান সমান 7/5, ব্যাসার্ধ সমান সমান 7/5 ডেসিমিটার, ঠিক আছে। এটা পেলাম ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি হবে, তাহলে ব্যাস কি হবে ব্যাসার্ধর সাথে গুণ 2, ব্যাসার্ধর সাথে গুণ 2 ডেসিমিটার, ঠিক আছে। তার মানে 7 দুগুণে 14/5 এত ডেসিমিটার, 7 দুগুণে 14/5 এত ডেসিমিটার। তার মানে চলে আসছে আমার 2.8 ডেসিমিটার, 2.8 ডেসিমিটার। এইটা আমাদের প্রশ্নে আছে অপশান বিতে, তাহলে উত্তর অপশান। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে একটি গোলকের ব্যাস দ্বিগুণ করলে তার বক্রতলের ক্ষেত্রফল পূর্বর ক্ষেত্রফলের কত গুণ হবে আমার কাছে জানতে চেয়েছে। তো আমি এখানটায় একটি গোলকের বলেছে বলে একটা গোলক এঁকে নিই, এখানটায় আমাকে একটা গোলকের কথা বলেছে বলে আমি একটা গোলক এঁকে নিই। এই হচ্ছে গোলক, যার ব্যাসার্ধকে আমি ভাববো, যার ব্যাসার্ধকে আমি ভাববো আর, ঠিক আছে। গোলক যার ব্যাসার্ধকে আমি ভাবলাম আর। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল তাকে যদি আমরা এ বলে বলি তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা গোলকের 4πr², 4πr², ঠিক আছে। যদি আমরা এ বলে বলি তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4πr², 4πr², ঠিক আছে। আচ্ছা, এটা থাকলো। এইবার কি বলেছে যে গোলকের ব্যাসকে দ্বিগুণ করেছি। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, ব্যাস আর ব্যাসার্ধ হচ্ছে পরস্পর সম্পর্কিত। ব্যাস যা হবে ব্যাসার্ধও তাই হবে, ব্যাস যা হবে ব্যাসার্ধও তাই হবে। তার মানে আমরা কি করেছি, ব্যাসকে দ্বিগুণ করেছি। আমি বললাম ব্যাস যা ব্যাসার্ধও তাই হবে, তার মানে ব্যাসার্ধটাও তোমার দ্বিগুণ হয়ে গেছে, ব্যাসার্ধটাও তোমার দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এবার ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, আগের ব্যাসার্ধকে আমরা স্মল আর ভেবেছিলাম, তাহলে এখন ব্যাসার্ধ কী হয়েছে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে ব্যাসার্ধ কী হয়ে গেছে 2r, ব্যাসার্ধ কী হয়ে গেছে 2r, ঠিক আছে 2r।
এইবার দেখো আমাকে বলেছিল কি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। এইবার যদি আমরা বক্রতলের ক্ষেত্রফল করি, তাহলে এইবার যদি আমরা বক্রতলের ক্ষেত্রফল করি, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই তার সাথে ব্যাসার্ধ যা থাকবে, 4 পাই তার সাথে ব্যাসার্ধ যা থাকবে তার স্কোয়ার, 4 পাই তার সাথে ব্যাসার্ধ যা থাকবে তার স্কোয়ার। ঠিক আছে, 4 পাই তার সাথে ব্যাসার্ধ যা থাকবে তার স্কোয়ার। এবার ব্যাসার্ধ কত আছে? 2r, তাহলে এখানটা হয়ে যাবে 4 পাই তার সাথে 2r স্কোয়ার, 4 পাই তার সাথে 2r স্কোয়ার, 4 পাই তার সাথে 2r তার স্কোয়ার, 4 পাই তার সাথে 2r তার স্কোয়ার। এইবার তাহলে 4 পাই 2r তার স্কোয়ার মানে কি 2 এরও স্কোয়ার আবার আর এরও স্কোয়ার, 2r তার হোল স্কোয়ার মানে কি 2 এরও স্কোয়ার আবার আর এরও স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো 4 পাই 2 স্কোয়ার মানে কি 4r স্কোয়ার। এইবার এই যে 4 পাই ইন্টু 4r স্কোয়ার, এটাকে আমি একটু সাজিয়ে লিখব, 4 ইন্টু 4 পাই আর স্কোয়ার। দেখো আমার কাছে দুটো 4 ছিল, আমি কিন্তু দুটো 4ই লিখেছি, আর পাই আর স্কোয়ারটাকে একসাথে লিখেছি। কেন এইভাবে আমি কেন লিখলাম? কারণটা দেখো, ফার্স্টের যে লাইনটা আমার কাছে ছিল সেইখানটাতে দেখো এ সমান সমান 4 পাই আর স্কোয়ার ছিল না, এ সমান সমান 4 পাই আর স্কোয়ার ছিল না। তাহলে যদি আমরা এই 4 পাই আর স্কোয়ার সমান সমান এ আমাদের অঙ্কে বসাই, তাহলে কি হবে দেখো তো? তাহলে এই যে আমার কাছে 4 পাই আর স্কোয়ার আছে, এটার ভ্যালু আমরা কত দেখলাম? এ, তাই তো? এ, তাই তো? এইবার দেখো এ এর সাথে কত গুণ হলো, তাহলে এ এর সাথে কত গুণ হলো? তাহলে 4 গুণ। এর সাথে কত গুণ হয়েছে আমার এখানে? 4 গুণ। ঠিক আছে, এটা কোন অপশানে আছে দেখা যাক। এইটা আছে আমাদের অপশান বিতে, দেখো অপশান বিতে। তাহলে অ্যান্সার হবে অপশান বি, অপশান বি আমার উত্তর। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল সমান। আচ্ছা, তাহলে এখানে আমাকে দুটো কেস বলা আছে। একটা আছে গোলক, ধরো এই হচ্ছে, এটা কিন্তু গোলক, এই পাশে এটা যেটা লিখছি আমি এটা হচ্ছে গোলক। হ্যাঁ, এটা হচ্ছে গোলক, যার ব্যাসার্ধ তোমাকে কোশ্চেনে বলা আছে, যার ব্যাসার্ধ তোমাকে কোশ্চেনে বলা আছে ক্যাপিটাল আর, আর বলেছে কি গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমি এখানটায় যদি দেখি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই ব্যাসার্ধ বলতে ক্যাপিটাল আর তার স্কোয়ার, 4 পাই ব্যাসার্ধ বলতে ক্যাপিটাল আর তার স্কোয়ার। আরও একটা কি বলেছে তোমাকে? বৃত্ত। এইবার এইটা হচ্ছে কিন্তু বৃত্ত। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্ত, যার ব্যাসার্ধ তোমাকে কোশ্চেনে বলা আছে, যার ব্যাসার্ধ তোমাকে কোশ্চেনে বলা আছে স্মল আর, স্মল আর। তাহলে এইবার দেখো এর ক্ষেত্রফল যদি আমি বলি, কারণ বৃত্তটার ক্ষেত্রফলের কথা বলেছে, তাহলে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা অনলি পাই আর স্কোয়ার, অনলি পাই আর স্কোয়ার। এইবার দেখো কোশ্চেনে বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল পরস্পর সমান। তার মানে এই যে দুটো আমি পেয়েছি, এই দুটো পরস্পর সমান, 4 পাই আর স্কোয়ার আর অনলি পাই আর স্কোয়ার, এই দুটো পরস্পর সমান। তাহলে এবার আমি এদেরকে সমান করে দিই, তাহলে এদেরকে যদি সমান করে দিই, পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে বোথ সাইডে দেখো, বোথ সাইডে দেখো পাই পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে যদি আমি আর স্কোয়ারটাকে লেফটে নিয়ে আসি, তাহলে স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু 4।
এইবার স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ারকে আমি একবারে বলতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 তাহলে যদি আমি স্কোয়ার তুলে দিই তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান স্কোয়ার রুটে রুট আসে তাহলে √4, স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান √4। ঠিক আছে, তাহলে এইবার দেখো এটা কি চলে আসছে, স্মল আর বাই ক্যাপিটাল আর সমান সমান 4-এর রুট মানে 2। এবার 2 এর সাথে কিছু নেই মানে আমরা এটাকে বলতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর 2 এর সাথে কিছু নেই মানে 2/1 বলতেই পারি আমি। এবার ভাগ মানেই অনুপাত, তাহলে স্মল আর ইস টু ক্যাপিটাল আর, ভাগ মানে অনুপাত, হ্যাঁ ভাগ মানে আমরা জানি কি অনুপাত, তাহলে স্মল আর ইস টু ক্যাপিটাল আর সমান সমান কী পেয়ে যাচ্ছি, ভাগ মানে অনুপাত 2:1। এটা আমাদের কোন অপশানে আছে দেখা যায়, এটা আমাদের কোশ্চেনে অপশান এতে আছে, তাহলে অপশান এটাই হচ্ছে আমার উত্তর।